হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল SM কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো 10টি মারাত্মক ভুল ছাদ ঢালাইয়ের সময় যেগুলো হয়ে থাকে, যা আপনার সারা জীবন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 10টি এমন ভুল যেগুলো আপনার ছাদ ঢালাইয়ের আগে বা ছাদ ঢালাইয়ের সময় বা ছাদ ঢালাইয়ের পর পর্যন্ত, ফিনিশিং পর্যন্ত এমন ভুলগুলো হয়ে থাকে। এমন 10টি ভুল আজকে আপনাদের সামনে তুলে ধরব, এবং লাইভ ভিডিও ছবি সহ, যেগুলো আপনার বাড়ির সময় ছাদ ঢালাইয়ের সময় এগুলো হয়ে যায়। এবং যাদের হয়ে গেছে তাদের তো কিছু করার নেই, যারা ছাদ ঢালবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি, এবং তাদেরকে সচেতন করার জন্যই এই ভিডিওটি আজকে আমি বানালাম। চলুন ভিডিওটি শুরু করা যাক। 10টি পয়েন্ট আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথম যে মারাত্মক ভুলটি হয় সেটা হলো রড বাইন্ডিং ভুল করা। রড বাইন্ডিং ভুল বাঁধা বা রড বাঁধা ভুল করা, ভুলভাবে রডটাকে বেঁধে দেওয়া, এই একটা প্রথম মারাত্মক ভুল। অর্থাৎ আপনারা মিস্ত্রিকে দিয়ে যখন কাজ করছেন, আপনি ভাবছেন মিস্ত্রি হয়তো সঠিকভাবেই রডটা বাঁধছে, তখন কিন্তু আপনি বুঝতে পারছেন না রডটা ঠিকঠাক বেঁধেছে কিনা। আপনি কিন্তু ট্যালি করতে পারছেন না বা চেকিং করাচ্ছেন না কাউকে দিয়ে, কোনো ইঞ্জিনিয়ার হোক বা কোনো একজন অভিজ্ঞ কোনো মিস্ত্রি হোক বা আপনার জানাশোনা কাউকে হোক। সেটা বিশেষ করে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেই বলছি, ইঞ্জিনিয়ারদেরকেও কাউকে চেক করাচ্ছেন না। তা আপনি ভাবলেন বিশ্বস্ত মিস্ত্রি, আপনার হয়তো পরিচিত অনেক দিনকার মিস্ত্রি কাজ করছে, কিন্তু আপনি কি জানেন ওই মিস্ত্রি ভুল কাজ করছে কি ঠিক কাজ করছে? আপনার মধ্যে কি এই কোশ্চেনটা মনের মধ্যে এসেছে যে আমি যাকে দিয়ে বাঁধাবো রডটা, এত টাকা খরচ করে স্বপ্নের বাড়ি বানাচ্ছি, সেই মিস্ত্রি কি সত্যিকারের ঠিকঠাক কাজটা করছে কি না? সেটা কি আমার মনের মধ্যে কোশ্চেনটা এসেছে কি? আসলেও হয়তো আপনি হয়তো দ্বিধাবোধ করে হয়তো কাউকে কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ নিচ্ছেন না, বা নেবার মতন আপনার পজিশন বা আসেনি। তো আমি সেটাই বলছি যে এরকম কিছু ভুল, আপনি হয়তো ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, কিন্তু এরকম কিছু ভুল আমরা দেখে থাকি ভালো মিস্ত্রি দ্বারা কাজ করার সত্ত্বেও। সেই ভুলগুলো কী হতে পারে সেগুলো চলুন এক একটা পয়েন্টে আসি। ধরুন আপনি বিম বেঁধেছেন, বিমের যে ল্যাব দেবেন, ল্যাবটা কোথায় দেবেন সেটা একটু জানা দরকার। বিমের যে টপের যে রডটা, অর্থাৎ কম্প্রেশন জন্য যে রডটা, যেটাকে আমি বলি টপ মানে বিমের যে উপরের রডটা, গোদা বাংলায় বলি, উপরে যে রডটা সেইটা কোথায় দেবেন? সেটা কি ঠিকঠাক দিচ্ছেন? সেটার ল্যাবটা কোথায় দেবেন? দেখা গেল সেটার টপের ল্যাবটা কী হচ্ছে, কলামের গোড়ার আশেপাশে পড়ে গেল। কলামটা যেখানে কলাম বিমের যে জাংশন, সেখানটায় তার 1-2 ফিটের মধ্যে পড়ে গেল বা 3 ফিটের মধ্যে পড়ে গেল। তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে ওইখানে যদি ল্যাব পড়ে যায় উপরের টপের রডটার। আবার বটমের যে রডের যদি ধরুন আপনি একটা রড কন্টিনিউ যেতে একটা জায়গাতে ল্যাব পড়লো, সেটা হচ্ছে বটমের রডটা মিডিলে, বিমের যে একদম মিডিল, দুটো কলামের মাঝে যে স্প্যান, তার যে মিডিল অংশ, সেখানে হয়তো পড়ে গেল ল্যাবটা। তাহলে কিন্তু সেটাও মারাত্মক ভুল। তাহলে এই মারাত্মক ভুলগুলো আপনাকে শোধরাতে হবে, মারাত্মক ভুল থেকে আপনাকে শোধরাতে হবে। এই যে ব্যাপারগুলো দেখাচ্ছি, দেখুন আমি একটা ছবি দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি, এই টাইপের যদি আপনারা কাজ করে থাকেন তাহলে ঠিক আছে। আবার এই টাইপের যদি কাজ হয়, ল্যাবটা এইরকম জায়গা পড়ে যাচ্ছে দেখুন, তাহলে কিন্তু সেটাও ভুল কাজ হলো। এটা কিন্তু মারাত্মক ভুল, এবং এটার কারণ কি হতে পারে, কী মারাত্মক ভুল হতে পারে, সেটা পরবর্তীকালে একটা ডিটেলসে এই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। সেটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন, নিয়ে আসবো। তো এটা কিন্তু সারা জীবন মাথা ব্যথার কারণ হতে পারে যদি এরকম হয়ে যায়। এটা হলো বিমের ক্ষেত্রে। স্ল্যাবের ক্ষেত্রে যদি আপনি রড বাঁধছেন, স্ল্যাবের হয়তো রড বাঁধছেন, ক্র্যাঙ্কবার কোথায় দিচ্ছেন, ক্র্যাঙ্কবারের লেন্থটা কতটা হতে পারে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমার হচ্ছে কিনা ক্র্যাঙ্কটা, সেগুলো দেখুন, সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। এগুলো কিন্তু মারাত্মক ভুল কাজ মিস্ত্রিদের দ্বারাই হয়ে থাকে। তো এই ব্যাপারগুলো, এই বিষয়গুলো দেখতে হবে। চেয়ারবারগুলো দিচ্ছেন কিনা, চেয়ারবার কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখি চেয়ারবার দেয় না, যে ক্র্যাঙ্কবারের সময় চেয়ারবার দেয় না। অর্থাৎ কি, চেয়ারবারটা দিলে কি নিচের রড এবং উপরের রডের যে গ্যাপটা, সেটাকে মেনটেন করার জন্য চেয়ারবারগুলো দিই, কিন্তু সেটা কিন্তু দেওয়া হয় না বা দেয় না, মিস্ত্রিরা দেয় না, মিস্ত্রিদেরকে বললেও দেয় না। মানে আমরা বললেও অনেক সময় আমাদেরকে বলে দেয় না, এগুলো প্রয়োজন পড়ে না, ও কিছু হবে না। ওদের একটাই ভাষা, ও কিছু হবে না। আর কিছু হবে না বলতে অনেক কিছু হয়ে যায়।
তো যাই হোক, এই সমস্যাগুলো কিন্তু নজরে পড়ে, এই সমস্যাগুলোর জন্যই কিন্তু মানে বড় বিপদ হয়ে যায়। একটা বিল্ডিংয়ের ছাদ ঢালছেন, ছাদটা একটা আকাশে সম্পূর্ণ ভেসে থাকবে, তাকে যদি আমি সম্পূর্ণভাবে ঠিকঠাক করে না অ্যাজ পার রুল, অ্যাজ পার আইএস কোড হিসেবে যে কাজগুলো করা দরকার সেই হিসেবে যদি না করি, হ্যাঁ, তার 80% যদি না করি, 100% না করলে 80% যদি না করি, তাহলে কিন্তু আমাদের মারাত্মক কিন্তু আমরা ক্ষতির মুখে পড়তে পারি। তো সচেতন হওয়াটা জরুরি, যারা বাড়ি করবেন বলে ভাবছেন বা ছাদ রিসেন্ট ঢালবেন বলে বলছেন। তো যাই হোক, এই রড বাইন্ডিংগুলো ঠিকঠাক করা হচ্ছে কিনা সেটা চেক করা দরকার, রিংগুলো ঠিকঠাক পড়ছে কিনা, রডের প্লেসমেন্টটা ঠিকঠাক হচ্ছে কিনা, বিমের মধ্যে বিমের রডটা নিয়েছেন কলামের মধ্যে রডটা যাচ্ছে কিনা, আমার ডেভেলপমেন্ট লেন্থ সেটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ ডেভেলপমেন্ট লেন্থগুলো কোন কোন জায়গায় কতটা পরিমাণ মাপ আসবে সেটা ঠিকঠাক আসছে কিনা, এগুলো কিন্তু মারাত্মক ভুল কিন্তু হয়ে থাকে। রিংয়ের যে হুকগুলো ঠিকঠাক আসছে কিনা, হুকের মাপ, হুকের লেন্থ এবং হুকের যে অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা সেটা দেখতে হবে। আবার দেখবেন রড বাঁধার সময় দেখা গেল কলামের বিমের জাংশনে কলামের মধ্যে একটা করে একটাকে দুটো করে রিং দেওয়া দরকার, মানে ওখানে ক্রিটিক্যাল জোন, ওই সব জায়গাগুলোতে আমার 1.5 মানে 6 ইঞ্চির গ্যাপে আমার রিং হওয়া উচিতই না, কারণ ওখানে শেয়ার ফোর্সটা বেশি কাজ করছে। তো ওখানে যদি আমি রিংটা যদি আমার ওখানে না দিই তাহলে কী হয়, বা রিংটা দিলাম না, তারপরে আবার বিমটার ছাদ ঢালার পর ছাদের উপর বিমের উপর আরও মানে যে ছাদের রড বেঁধেছি তার থেকে 6 ইঞ্চি উঁচু দিলাম, তার মানে কি গ্যাপ হলো 1.5 ফিট। ধরুন আমার 300 বিম বা 350 ফিট, মানে 1.5 ফিটের বেশি হাইট হয়ে গেল একটা রিংয়ের গ্যাপ। তো মারাত্মক ভুল হয়ে যাচ্ছে না? তো এইগুলো কে বলবে আপনাদেরকে, এইগুলো বলবেটা কে আর মিস্ত্রিদেরকে বোঝাবে কে? তো আপনাদের তার জন্য এই ভিডিওটি বানানো। তো যাই হোক, এইটা একটা মারাত্মক ভুল হয়ে থাকে, যেটা মেন ভুল মারাত্মক 1 নম্বর পয়েন্টে। এরপর 2 নম্বর পয়েন্টে যেটা সেটা হলো শাটারিংয়ের লেভেল ঠিকঠাক না রাখা। আপনি হয়তো শাটারিং করেছেন, তারপর রড বাঁধছেন, শাটারিং যেটা করার পর সেটাকে লেভেলটাকে ঠিকঠাক করতে হবে। শাটারিংয়ের যে বটম মানে শাটারিং বটমটা লেভেলটা যদি ঠিকঠাক করে না করেন, এর নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, দেখতে পারেন কীভাবে লেভেল চেক করা হয়, শাটারিং কীভাবে চেক করা হয়। এইটা একটা দরকার আছে। শাটারিং যদি বটম শাটারিংয়ের যে লেভেলটা সেটা হচ্ছে কংক্রিটের মানে ঢালাইয়ের বটম সারফেস, অর্থাৎ শাটারিং যদি মানে একা বেঁকা টেরা হয়ে যায়, মানে আন্ডুলেশন হয়ে যায়, আপ ডাউন হয়ে যায়, তাহলে কি ছাদটা আপ ডাউন হয়ে যাবে। যখন ছাদটা খুলবেন শাটারিংটা তখন আপ ডাউন হয়ে যাবে, তখন কিন্তু কাউকে আপনি দোষারোপ করতে পারবেন না, নিজেই মাথা চাপড়াবেন, নিজেই আপনি কিন্তু মাথা যন্ত্রণায় ভুগবেন সারা জীবন। ওটা কিন্তু মারাত্মক একটা ক্ষতি বিল্ডিংয়ের। হ্যাঁ, এই একটা ব্যাপার থাকে। 3 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো, প্রপার কভার ব্লক না থাকা। প্রপার কভার ব্লক যদি প্রোভাইড না করেন বা না দেন, হচ্ছে দিচ্ছেন না, ওখানে কভার ব্লক দিচ্ছেন না বা মিস্ত্রিরা দিল না, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই ছাদের রেনফোর্সমেন্ট কী হয়, শাটারিংয়ের সঙ্গে লেগে থাকবে, মানুষজন ঢালছে, দেখা হলো কভার ব্লক হয়তো দিয়েছেন, সেটাও যথেষ্ট না, বা দিয়েছেন নিচের টুকরো, সেগুলো কিন্তু উচিতই না, পাথরের টুকরো এইগুলো দিচ্ছেন, এই প্রপার কভার ব্লকগুলো হচ্ছে না। বা হয়তো বাজার থেকে আপনি 1 বস্তা কভার ব্লক নিয়ে এসছেন, 20 mm কভার ব্লকগুলো লাগিয়েছেন, সেটা শর্ট পড়ে গেলো, হয়তো যেটা ঘন ঘন করে দেওয়া দরকার সেটা দিলে না, সেটাও হয়তো মানুষের মানে যারা ঢালাই করছে তাদের চাপে বা গাড়ির যার যেটা এখন লিফটিং যে গাড়িগুলো বেরিয়েছে মশলা বয়ে নিয়ে গাড়িগুলো, তাদের প্রেসারে সেই কভার ব্লক ভেঙে যাচ্ছে। তো এইগুলো কিন্তু হওয়া চলবে না। কভার ব্লক দিতে হবে ঠিকঠাক, এবং রডটা দেখতে হবে যাতে আমার শাটারিংয়ের সঙ্গে না লেগে থাকে, তাহলে কিন্তু মোরচেলে মানে হানিকম মানে ওই রডটা দেখা যাবে পরে শাটারিং খোলার সময়, আর ওই রডের বাতাস জলের সংস্পর্শে এসে কেমিক্যাল রিয়াকশানে কী হবে, ওখানে একটা রাস্ট মোর্চের সৃষ্টি হবে। তো অতএব এইটা একটা মারাত্মক ক্ষতি হতে পারে, যা আপনি যতই পরবর্তীকাল ঠিক করার চেষ্টা করুন, প্লাস্টার ঢেকে দেওয়ার চেষ্টা করুন, সেটা কিন্তু সমস্যা দেখা দেবে। পরবর্তীকালে এটা ছেড়ে যাবে, ক্র্যাক লেগে যাবে, অনেক ঘটনা ঘটতে পারে। এরপরে যেটা আসবো 4 নম্বর পয়েন্টে, মশলার মিক্সিং ঠিক রেশিওতে না হওয়া। এটা একটা মারাত্মক পয়েন্ট, মারাত্মক ভুল। ম্যাক্সিমাম 99% বাড়িতে ছাদের ঢালাইয়ের সময় এই জিনিসটা দেখা যায়। যেগুলো ঘরোয়া বিল্ডিং গ্রাম বা শহরতলিতে যেগুলো বাড়ি দেখতে পাচ্ছি ঢালাই হয়, ম্যাক্সিমাম বাড়িতে এইগুলো সমস্যাগুলো হয়। ঢালাই পার্টিকে আপনি বলে দিলেন 1:3 রেশিওতে তো হয় না, একটা সিমেন্ট 2টো বালি আপনি 3টে পাথর, সেটা বললেন, ঠিক আছে, কোনো মতেই হয় না, সেটা হয়ে যায় পাথর 3টে জায়গায় 4টে, বালি 2টো জায়গায় হয়ে যায় প্রায় 3টে হয়ে যায়, আর সিমেন্ট একটা।
এটা কারণটাই হলো যারা উপরে ঢালছে, আপনি হয়তো বলে দিলেন নিচে হয়তো বলে দিন রেশিওটা একটা জেনে নিয়েছেন, বলে দিয়েছেন, বা আমার ভিডিও দেখে হয়তো রেশিওটা বলছেন, তার সত্ত্বেও দেখবেন এই ভুলটা হচ্ছে। এই ভুলটা যাতে না হয় তার জন্য আপনাকে কন্টিনিউ মেশিনের সামনে দাঁড়াতে হবে। এবং এই ভুলটাও মানে আপনি হয়তো ভাবছেন যে আমি বলে দিলাম, উপর থেকে যারা ঢালছে তাদের তাদের ঢালাই অসুবিধা হবে, তারা জানে যে আমাদের বালিটা বেশি দিতে হবে, জলের পরিমাণটা বেশি দিতে হবে, তবেই মশলাটা পাতলা পাতলা হবে, ভালো করে বিমের মধ্যে ঢুকবে, স্ল্যাবের মধ্যে ঢুকবে, এইটাই ওরা ভাবে। কিন্তু এরা ভাবে যে কাজটা করতে সহজ, কিন্তু কাজটা করতে সহজ মানে সেটা ওয়ার্কেবিলিটি, সেটা হলেই তো আমার হলো না, তাহলে আমার কি স্ট্রেংথটা কমে যাচ্ছে। দেখা গেলাম জলের পরিমাণ বেশি দিচ্ছেন, হয়তো আপনি কেমিক্যাল দিচ্ছেন, এখন কেমিক্যাল অনেক দিচ্ছে, হ্যাঁ, আমাদের যেটা আমাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য কেমিক্যালগুলো আছে, ডক্টর ফিক্সিংয়ের যে কেমিক্যাল আছে এইগুলো দিচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু আপনি হয়তো জলের পরিমাণ বেশি দিচ্ছেন। কী দরকার আছে আমরা কেমিক্যাল দিয়ে কী লাভ আছে? জলটাও বেশি দিচ্ছেন, কেমিক্যালও দিচ্ছেন, সিমেন্ট কম দিচ্ছেন, সিমেন্ট রেশিওতে সিমেন্ট ঠিক আছে, কিন্তু পাথর বালি বেশি দিচ্ছেন, পাথরটা বেশি দিচ্ছেন না বালিটা বেশি দিচ্ছেন, অর্থাৎ বালিটা বেশি দিচ্ছেন, জলও বেশি দিচ্ছেন কাজের সুবিধার্থে। সেটা আপনি দিচ্ছেন না, আমি মিস্ত্রি দিচ্ছে, হ্যাঁ, আপনি জানেন না কীভাবে কী কাজ হচ্ছে। এটার স্ট্রেংথ কিন্তু যেটা পাওয়ার কথা সেটা কিন্তু একদমই পেলেন না। M20 গ্রেডের স্ট্রেংথ যেটা পাওয়ার কথা সেটা তার হাফে নেমে চলে আসছে, তার স্ট্রেংথটা হাফ স্ট্রেংথে চলে আসছে। অতএব আপনি ভাবছেন বাড়িটা সুন্দর ঢালাই হয়েছে, কিন্তু কিছুই না, ওই ঘোড়ার ডিম, কিচ্ছু না। পরবর্তীকালে আপনার এই বিল্ডিংটার কত বছর টিকে সেটা আপনিও নিজে জানবেন না। যেটা আমার যেটা ডিজাইন অ্যাজ পার ডিজাইন আমার 50-60 বছর 70 বছর চলার কথা, একটা আপনার বংশ পরম্পরায় উত্তরাধিকারে কেউ থাকবে, সেটাও কিন্তু আপনার পরবর্তীকালে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। তো এইটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে মশলা যখন ঢালাই হচ্ছে তখন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এটা মারাত্মক একটা ভুল করে যে রেশিও ওরা ঠিকঠাক ঢালে না, বা তাড়াহুড়ো করে শেষের দিকে তাড়াহুড়ো করে, এটা তো আরও মারাত্মক হয়, তাড়াহুড়ো করে ঢালতে গিয়ে একদম মশলা যাতা অবস্থা, এটা একটা হয়। 5 নম্বর পয়েন্টে ভাইব্রেটর, যেটা বলো ভাইব্রেটর ঠিকঠাকভাবে না দেওয়া, ভাইব্রেটর ঠিকঠাক করে কন্টিনিউ চালাতে হবে। ভাইব্রেটর যদি না চালানো হয় তাহলে কিন্তু স্ল্যাবের কাস্টিংয়ে মারাত্মক একটা ভুল হয়, সেটা হচ্ছে বিশেষ করে বিমের ক্ষেত্রে রড দেখা যায়, বিমের মধ্যে যদি একটু ঘন রড থাকে, এক্সট্রা টপ বটম এইসব থাকে, তাহলে কিন্তু রড ওই জায়গাগুলোতে মানে ভাইব্রেটর যদি ঠিকঠাক না দেওয়া হয়, সেখানে দেখালে পাথর উপর থেকে যাচ্ছে, বালি আর সিমেন্টের স্যালারি শুধু ঢুকেছে, এখানে ঠিকঠাক করে হয় না, ভাইব্রেটর না দেওয়ার জন্য কম্প্যাক্ট হয় না, সলিড হলো না, ওই জায়গাটা ভয়েড থেকে গেলো, অর্থাৎ আমার স্ট্রেংথ ঠিকঠাক পেলো না। ওই যে মেম্বারটা কী হলো, মেম্বারটা স্ট্রং মানে যতটা হওয়ার কথা সেটা পেলো না, স্ট্রেংথ পেলো না, ওর মধ্যে স্ট্রেংথটা আসলো না, ভয়েড থেকে গেলো। অর্থাৎ আমাকে ভাইব্রেটর ঠিকঠাক মারতে হবে, কন্টিনিউ ভাইব্রেটর, যেখানে মশলা পড়ছে, স্ল্যাব হোক বিম হোক, বিশেষ করে কলাম বিমের জাংশনগুলো যেগুলোতে সমস্যা হয় এইগুলোতে কন্টিনিউ ভাইব্রেটর দিতে হবে। এটা মারাত্মক ভুল করে ফেলে যারা ওখানে ঢালছে, তারা কিন্তু নেগলিজেন্সি করে হয়তো ভাবলো কি পাতলা ওই যে বললাম পাতলা করে জল মিশিয়ে ভালো করে মিক্স করে জল মানে দিচ্ছে, মশলাটা দিল, আপনি হয়তো ভাইব্রেটর ঠিকঠাক মারলেন না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওই জায়গাগুলোতে নেগলিজেন্সির জন্য আপনার ক্ষতি হতে পারে, যা মারাত্মক ক্ষতি হতে পারে, এবং আপনার সারা জীবনের পয়সা ইনকাম করার যা মানে ফসল আপনি করছিলেন, বাড়ি বানাবেন মানে একটা সুন্দর বাড়ি, সেটা কিন্তু আপনার স্বপ্ন থেকে যাবে, হ্যাঁ, ঠিকঠাক আপনি পাবেন না আর কি, সে ফলটা ঠিকঠাক পাবেন না। যাই হোক, এই হলো 5 নম্বর পয়েন্ট, ঠিকঠাক করে ভাইব্রেটর মারতে হবে। এরপর 6 নম্বর পয়েন্টে যেটা আসবো, কংক্রিট পেস্ট মানে যেটা বের হয়ে যায় বাইরে থেকে, সেটা ভাইব্রেটর মারার সময় হোক বা শাটারিংয়ের পাশ দিয়ে হোক, সেটা কিন্তু আমাকে বন্ধ করতে হবে, সেটা ম্যাক্সিমাম জায়গাতে হয়। কংক্রিটের মশলা আপনি ঢালছেন, কংক্রিট মশলা ঢালার পর দেখা গেলো সাইড শাটারিং থেকে স্ল্যাব হোক, স্ল্যাবের বটম হোক, বিশেষ করে বিমের সাইডগুলোতেই হোক, হ্যাঁ, যেগুলো সাইড লাগিয়েছেন পাটাগুলোতে, ভার্টিক্যাল পাটার যে জংশন হরিজন্টাল আর ভার্টিক্যালের ওই ফুটো ফাটা দিয়ে অনেক জল কন্টিনিউ বেড়াতে থাকছে, সিমেন্টের জল বেরিয়েছে, হ্যাঁ, একটা সময় পাথরের ওই ফাঁকাগুলোতে পাথর গিয়ে বন্ধ হয়ে যায়, আর একটা সময় বন্ধ হয়ে যায়, অর্থাৎ অর্ধেক জলের সিমেন্ট স্যালারির অর্ধেকটাই বেরিয়ে গেল, অর্থাৎ আমার স্ট্রেংথ পাবে কি, মানে সিমেন্টের জলটাই বেরিয়ে গেল, শুধু থাকলো কি পাথর আর বালির একটা মিশ্রণ,
পরবর্তীকালে খুলবেন, ঘুষুস করে ওই শাটারিং খোলার সময় ওই জায়গাগুলোতে যখন মারবেন শাবল দিয়ে, দেখালো ওই মানে গর্ত হয়ে যাচ্ছে, পাথর বালি আর ঝুড়ে 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 পড়ছে। 28 দিন পরে বা 14 দিন পরে, 21 দিন পরে, যতদিন পরে খুলুন না কেন, ওই শাটারিং যখন ওই জায়গায় দেখবেন যে শুধু পাথর পাথর, যখনই একটা শাবল মারছেন হুড় করে ভেঙে পড়ছে। এই ঘটনাগুলো দেখা যায়, অনেক দেখেছি আমরা। তো তার জন্য বলছি, তো ভালো করে ফাঁক ফোকর যেগুলো আছে সেগুলোকে বন্ধ করতে হবে। এটা মারাত্মক একটা ভুল। যারা শাটারিং করে তাদেরকে দিয়ে চেক করে নিতে হবে, বা আমরাকেও নজর দিয়ে দেখে নিতে হবে। মানে এগুলোর জন্য ইঞ্জিনিয়ার লাগে না, যেগুলো ফাঁক ফোকরগুলো আছে না, ইঞ্জিনিয়ার লাগে না। যেগুলো ইঞ্জিনিয়ার লাগে সেগুলোর জন্য রড বাইন্ডিং, মশলা ঠিকঠাক হচ্ছে কিনা, সাইড ঢালাইটা ঠিকঠাক হচ্ছে কিনা চেকিং করা, এগুলো লেবেলিং চেকিং করা, এগুলো কিন্তু দরকার আছে। এই হলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে যেটা বলবো, মশলা ঢালার সময় বেশি হাইট থেকে ফেলা। অর্থাৎ যখন মশলা ঢালাই হচ্ছে, ম্যাক্সিমাম যেটা ঘটনা ঘটছে এখন, মশলা ফ্রি ফল হাইট যেটা আমাদের বলি ম্যাক্সিমাম 1.5 মিটার বা 1 মিটার থেকে আমি অ্যাজ পার আইসকোড 1 মিটার হাইট থেকে আমি ফেলতে পারবো। অর্থাৎ 3 ফিট কি 3.5 ফিট হাইট থেকে আমি ফেলতে পারবো, তার বেশি ফেলতে পারবো না। অর্থাৎ যখন মশলাটা ফেলতে হবে আমাদেরকে ঝুঁকে ফেলতে হবে। যারা ফেলবে আর কি, তাদেরকে বলতে হবে, একটু চিৎকার করতে হবে, আপনি বাড়ি ঠেলছেন, বাড়ি চিৎকার করে ফেলতে হবে। অর্থাৎ কি, চিৎকার করে না করলে ওরা মালটা কী করবে, উপর থেকে ফেলবে, মাথা নিচু করবে ফেলবে না। হ্যাঁ, বড় বড় ধামা নিয়ে ফেলছে, মাথা নিচু করে ফেলবে না, কেউ কষ্ট করবে না। ওরা চাইছে কি দমদম করে ফেলে দিয়ে চলে গেল। যখনই ফেলবে ওরা ওই মশলাটা চারিদিকে ছিটিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ পাথর আলাদা হয়ে যাচ্ছে, বালি আলাদা হচ্ছে, সিমেন্ট পেস্ট আলাদা হয়ে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে সংস্পর্শে নেই। একটা যে মাখো মাখো ভাব ছিল মশলার মধ্যে, সেটা না। অর্থাৎ আপনাকে এইটা কিন্তু ফলো করতে হবে যে ঠিকঠাক করে ঢালছে কি না, হাইটটা যতটা রিডিউস করা যায়, যতটা কমানো যায়। আমাকে 4 ফিট পর্যন্ত ঠিক আছে, 4 ফিটের উপরে যদি হয়ে যায় 5 ফিট 6 ফিট, তাহলে কিন্তু চলবে না, এই গল্পটা চলবে না। সেটা আপনাকে চিৎকার করে বলতে হবে যে না, এইটা আপনাকে মাথা নিচু করে একটু ঢালুন, বুঝিয়ে বলতে হবে। না শুনলে একটু বকাবকি করতে হবে, চিৎকার করতে হবে। আপনার বাড়ি কাজ হচ্ছে, আপনাকে চিৎকার করতে হবে। তো এইটা না করলে আমরা কিন্তু পরবর্তীকালে ওই কংক্রিট যেখানে ঢালছেন সেই কংক্রিট মশলাটা কাজের কাজই হলো না। অত পাথর আলাদা, বালি আলাদা, সিমেন্ট আলাদা, পরবর্তীকালে ওই জায়গার হ্যান্ডিকম থেকে গেলো, ভয়েড থেকে গেলো। অর্থাৎ কী হলো, ওই জায়গার সলিড হলো না, যেটা স্ট্রেন্থ পাওয়ার সেটা হলো না। অর্থাৎ স্ট্রাকচারটা একটার সঙ্গে, আমি যে পয়েন্টগুলো বললাম দেখুন, একটার সঙ্গে একটা লিঙ্ক আপ আছে, অর্থাৎ আপনাকে কিন্তু কাজটা করতে গেলে এই পয়েন্টগুলো, বিষয়গুলো নজর দিতে হবে। স্ট্রাকচারটাকে আমরা, স্ল্যাবটাকে সলিড করতে হবে, তবেই স্ল্যাবটা বা বিমটা আমরা স্ট্রেংথ পাবে, অনেক দিন, বহু দিন যাবৎ থাকবে। আপনার উত্তরাধিকারী যারা আসবে তারাও কিন্তু মানে সুখে শান্তিতে বসবাস করতে হবে ওই বাড়ির মধ্যে, কোনো রকম ভয় ছাড়াই। তো যাই হোক, এরপর আছে 8 নম্বর পয়েন্টটা, ঢালাইয়ের সময় রড বাইন্ডিং লুজ হয়ে যাওয়া। মারাত্মক একটা ভুল তো না, এই মারাত্মক একটা পয়েন্ট, যেটা কিন্তু আমরা করি না। কীরকম, ধরুন আমি আজকে ঢালার সময়, ঢালার আগে কী করলাম, ছাদ বেঁধেছি, রড একদম সুন্দর চকাচক আছে। তারপরে ঢালার সময় দেখা গেল যে ক্র্যাঙ্কবারের ওটা উল্টে চলে যাচ্ছে, মানুষের পায়ে যাতায়াত করতে করতে যারা ঢালছে, এক্সট্রা টপ যে বারগুলো থাকে সেগুলো পায়ে যেতে যেতে নড়ে চলে যাচ্ছে, এদিক ওদিক হয়ে গেল, খুলে গেল, অর্থাৎ খুলে যাচ্ছে, লুজ হয়ে যাচ্ছে, বাইন্ডিংটা ঠিকঠাক করে না বাঁধার জন্য খুলে যায়। বা মানুষের চাপে, পায়ের চাপে এত যাতায়াত হচ্ছে, অনেক সময় তো অনেক লোক থাকে ওই জায়গাটায় ঢালার সময়। বা গাড়ি যেগুলো, এই 1 চাকা 2 চাকার যে গাড়িগুলো বেরিয়েছে, ওই উপরের দিকে মাল নিয়ে ঠেলেছে, তার লোডে, তার চাপে কী হচ্ছে, ওই রডগুলো ছিঁড়ে যায়। রডের মানে বাইন্ডিংটা যেটা বাঁধা থাকে, বাঁধনটা ছিঁড়ে যায়। এই জন্য কী হয়, ওই রডগুলো লুজ হয়ে যায়, আর লুজ হয়ে যাওয়ার জন্য এদিক ওদিক হয়ে যায়। অর্থাৎ যেটা বাইন্ডিং করা হয়েছে এত কষ্ট করে, সেটা কিন্তু কাজের কাজ কিছু হলো না। অর্থাৎ ওখানকার যে লোড ফাংশন, ওদের মোমেন্ট ফাংশন, হ্যাঁ, পজিটিভ বেন্ডিং মোমেন্টের কেস, নেগেটিভ বেন্ডিং মোমেন্টের কেস, যে যার জন্য আমার রডটা বাঁধা, ব্যাপার ডিটেলসে এইগুলো আছে, পরবর্তীকালে বলবো। যার জন্য রডটা বাঁধা, এক্সট্রা টপটা কিসের জন্য দিচ্ছি, এক্সট্রা টপের কাজটাই, ফাংশনটাই ওখানে কিছুই করলো না। অর্থাৎ আপনাকে নজর দিতে হবে, রডটা যখন এরকম লুজ হয়ে যাচ্ছে, একজন লোককে রাখতে হবে, একজন মিস্ত্রিকে রাখতে হবে ওখানে, যে দাদা আমি ভালো করে এইটাকে যখন ঢালছে তখন তার আগে বেঁধে দেন, ভালো করে দেখে নেন যে লুজ হয়ে গেল ওখানে বাইন্ডিংগুলো লুজ হয়ে গেছে কেন, আপনাকে বেঁধে নিতে হবে। তার দিয়ে যেটা দিয়ে হুক দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। তো এইটা কিন্তু আমরা নজর দিতে হবে, যেটা মারাত্মক একটা ভুল হয়ে যায়, আমরা ঢালার সময় নজর দিই না, বা এদিক ওদিক দেখতে গিয়ে এটা মাথা থেকে আউট হয়ে যায়। এরপর 9 নম্বর পয়েন্টে যেটা বলবো, যে মশলা কাস্টিংয়ের সময় অতিরিক্ত জল দেওয়া। দেখুন, ঢালাই মিক্সিং করছি তখন একটা যে জল দিচ্ছি,
উপরে যখন আবার মশলাটা আসলো একটু যদি টাইট হয়ে যায় মনে হয়, ওরা কী করে আবার ঘোলা দেওয়ার নাম করে আবার জল দেয়। জল দিয়ে এই দেখবেন, ভিডিও দেখতে পাবেন, আমার কিছু ছবি আছে, দেখুন জল দিয়ে ওরা আবার এক্সট্রা করে জল দিচ্ছে। এটা মারাত্মক ক্ষতি ভাই। জল তো আমি দেবো না বলেই তো আমি কম ইয়েতে করছি, কেমিক্যাল দিচ্ছি জলটা যাতে কম হয়। একটা নর্মাল যেটা হয়, জল বেশি দেবো না বলেই তো স্ট্রেংথটা যাতে আসে তার জন্যই করা। আবার জল দিচ্ছে। মিস্ত্রিদেরকে তো বুঝিয়ে তো লাভ নেই, বলে তো লাভ নেই, ওদের কাজের সুবিধা তো যা ইচ্ছে তাই করে। এই ভুলগুলো কিন্তু হবার জন্যই কিন্তু আমার বাড়িটা বেশি দিন টেকে না, এই ভুলগুলোর জন্যই। তো যাই হোক, এইটা কিন্তু চোখে পড়লে কিন্তু নজরে দেবেন। ওরা হয়তো বলবে যে শুকিয়ে গেছে জায়গাটা, তার জন্য জল দিই, ওটা ঘোলা দিতে হয়, সিমেন্টটা ঘোলা দিতে হয়, কিন্তু ওরা জল দিয়ে দেয়, পাতলা জল দিয়ে দেয়। সিমেন্ট ঘোলার তো দেবার নাম নেই, জল দিয়ে দেয়। মানে ঢালাই মশলাটা ফেলা হলো, তারপর আবার জল দিল যে ভালো করে পাটাটা দেওয়ার জন্য, পাটা মারার জন্য বা ফিনিশিং করার জন্য। এই একটা ব্যাপার। লাস্ট যে পয়েন্টটা বলবো, টপ ফিনিশিং একই লেভেলে না করা। কোনো মিস্ত্রি দিয়ে যখন লাস্ট ফিনিশিং করছেন, মিস্ত্রি যখন করছে কি একটা লেভেলে নিয়ে আসছে, হয়তো আপনি টপ সারফেস ঢালছেন, লাস্ট ছাদ ঢালছেন, হয়তো ঢাল করছেন এদিক ওদিক, তার মানে কি আপনাকে তাহলে লেভেল করে নিতে হবে, লেভেল করে নিতে হবে আমি কোন দিকে কত ঢাল রাখবো। বা আপনি একই লেভেলে ঢালতে চাইছেন, ঢাল থেকে দেখা গেলো লেভেল না তোলার জন্য, যদি লেভেল না তোলেন বা টিপ না করেন, তার জন্য কী হয়, অনেক সময় ছাদের কোথাও মাল উঁচু, কোথাও নিচু, কোথাও মাল উঁচু নিচু। এই জন্যে কী হয়, ছাদে যে জলটা, বৃষ্টির জল পরবর্তীকালে যে আসবে, বৃষ্টির জল পড়বে, ওই জল জমে গিয়ে ছাদে এক একটা জায়গায় ডোবার মতন হয়ে জল জমে যাচ্ছে, মানে পায়ের গুঁড়ালি পর্যন্ত ডুবে যায়, এরকম ঘটনা দেখা যায় এক একটা বাড়ির ছাদে। এটা কেন হচ্ছে? কারণ কি, আমরা ঢালাই সময় ঠিকঠাক করে ঢালেনি, মিস্ত্রিরা লেভেলই তুলেনি। যে টপ সারফেস আমি 5 ইঞ্চি ঢালো, 5 ইঞ্চি বরাবরই ঢালবো, সে 5 ইঞ্চি ঢালেনি। অর্থাৎ ঘটনাটা হচ্ছে এই জায়গাটাই, যে 5 ইঞ্চি বরাবর না ঢালার জন্য কোথাও 4 ইঞ্চি, কোথাও দেখা গেছে 5 ইঞ্চি, কোথাও 5 ইঞ্চি একটু বেশি, 5 ইঞ্চি কম, এই করার জন্য, বা একটা লেভেলে মানে পাহাড়ের মতন হালকা ঢালু হয়ে চলে গেছে, আবার কোথাও ডাউন হয়েছে, পাটা মারেনি, নাইট ভালো করে কাটেনি বা টিপ করেনি। এইগুলো না করার জন্য এই সমস্যাগুলো দেখা যায়। তো এইগুলো যাতে না হয়, তাহলেই আপনাকে কিন্তু নজর দিতে হবে। অর্থাৎ যে মিস্ত্রি কাজ করে তার আগে বলে দিতে হবে, ভাই তুমি আমাকে লেভেলটা চেক করে লেভেলটা তুলে রাখো, তার আগের দিন, ঢালাই আগের দিন একটা তার দিয়ে বেঁধে রাখো, এবারে ওই লেভেল বরাবর একটা টিপ করে ফেলো, ঢালাইয়ের সময় একটা টিপ করে দাও কাছাকাছি, এবং ওই টিপ বরাবর মাল ফেলো, তারপরে কী করো, পাটা ধরে ফিনিশিং করে আসো। এই তো কাজ। এইটা করতে গিয়েও ভুলভাল করে ফেলে, এবং এইটা যখন করতে গিয়ে ভুলভাল করতে, আপনাকে কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দেখতে হবে যে লেভেলটা ঠিকঠাক যাচ্ছে কি না, চোখের লেভেলেও হোক আর যাই হোক, বা সুতো দিয়ে হোক, আপনাকে চেক করে দেখে নিতে হবে। তো বন্ধুরা, আজকে এরকম গুরুত্বপূর্ণ 10টা পয়েন্ট বললাম, যেগুলো কিন্তু আমাদের সচরাচর যারা বাড়িতে কাজ করছি বা বাড়িতে কাজ দেখছি, বা যারা বাড়ি করে ফেলেছেন, তাদের কিন্তু এরকম এই ভুলের অভিজ্ঞতা তাদের মধ্যে হয়েছে। এবং যারা বাড়ি করবেন বলে ভাবছেন বা ছাদ ঢালবেন বলছেন, তারা কিন্তু এরকম এই ভুলের অভিজ্ঞতার শিকার হতে চলেছেন। তো আমি বলবো সচেতন হন, একটু সচেতন হন, এবং প্রয়োজন পড়লে একটু ইঞ্জিনিয়ারকে হায়ার করুন ওই ঢালাই দিন বা তার আগে রডটা চেকিং করার জন্য, হ্যাঁ, কিংবা আপনি ভালো মিস্ত্রি দিয়ে ওইগুলা কাজ করান, যাতে এই সমস্যাগুলো না হয়। নাহলে কিন্তু আপনার সারা জীবনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। বাড়িটার ছাদ ঢেলেছেন কিন্তু ছাদটা মনোপুত হলো না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত।